গুড মর্নিং। নবম শ্রেণীর পদার্থ গঠন ও ধর্ম এই চ্যাপ্টারের সান্দ্রতা, এটা আজ আমি তোমাদের পড়াবো। ভিসকোসিটি বলে। বা বাংলায় যেটা বলি আমরা সান্দ্রতা পড়াবো। এখন এই সান্দ্রতা পড়তে গেলে প্রথমে প্রবাহী অর্থাৎ তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের প্রবাহ সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ ফ্লুইডের যে প্রবাহ, দু ধরনের প্রবাহের কথা আমরা জানবো। একটা প্রবাহের কথা বলছি আমরা শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। শান্ত প্রবাহ বা এরই নাম হচ্ছে ধারারেখা প্রবাহ। ওকে, এখন এটা সম্বন্ধে যখন জানছো, দেখো আমি যদি বলি একটা পাইপের মধ্যে দিয়ে ধরো জল প্রবাহিত হচ্ছে, ধরো এরকম একটা পাইপ, লম্বা পাইপের মধ্যে দিয়ে কোনো একটা ধরো এরকম বাঁকা আছে পাইপটা, ধরো প্রবাহিত হচ্ছে। এই যাচ্ছে, তারপরে এই যাচ্ছে, তাই তো। ধরো আমরা এখানে যদি বিভিন্ন বিন্দু নিই, ধরো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। এখানে বেগটা ভি এদিকে যাচ্ছে, ভি এদিকে যাচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা তরলের প্রবাহকালে প্রবাহ পথের প্রত্যেকটা বিন্দুতে বেগের মান এবং অভিমুখ একই থাকছে। এই ধরনের প্রবাহকে আমরা বলি ধারারেখা প্রবাহ বা শান্ত প্রবাহ। তার মানে তরল যখন একটু ধীরে প্রবাহিত হবে তখন এই ধরনের প্রবাহ দেখা যাবে। শান্ত প্রবাহের কি আমরা বৈশিষ্ট্য দেখছি? শান্ত প্রবাহে আমরা কি দেখতে পাচ্ছি? আর এই শান্ত প্রবাহে বা ধারারেখা প্রবাহের যে কোনো কণার যে পথ বরাবর গতিশীল হচ্ছে এটাকে বলি আমরা ধারারেখা। যে পথটা দিয়ে গতিশীল হচ্ছে সেটাকে বলি আমরা ধারারেখা। ঠিক আছে? আর দুটো ধারারেখা কখনো ছেদ করবে না। দুটো ধারারেখা কখনো ছেদ করবে না। তাহলে একটা ধারারেখা, একটা ধারারেখা, এই দুটো ধারারেখা কখনো কিন্তু ছেদ করবে না। এটা একটা শান্ত প্রবাহের বৈশিষ্ট্য বলতে পারো। এবং যখন একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তখন যে স্তরটা তরলের যে স্তরটা পাইপের একদম গায়ে লেগে আছে, একদম সে স্তরটা যেটা বলছি, তার বেগটা হচ্ছে ভি। তার বেগটা ভিটা জিরো, তার বেগটা আমরা ভিটা জিরো ধরি। যত, অর্থাৎ আমরা এইভাবে দেখাই, যত উপরের দিকে যাচ্ছি বেগটা ক্রমশ ক্রমশ কমছে, বাড়ছে, সরি বেগটা বাড়ছে। যত নিচের দিকে যাচ্ছি আমরা বেগটা কমছে, কমতে 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 এখন লাস্ট বেগটা হচ্ছে জিরো। ভি ইকুয়াল টু জিরো হয়ে যায়। তারপরটা বাড়ছে বাড়ছে, তাই এর বেগ যদি ভি হয় তারপরটা ভি প্লাস ডিভি, ডেল ভি বলছি, সামান্য বাড়ছে, এরপরটা আর একটু বাড়ছে, এইভাবে বেগটা বাড়ছে। আগেই বললাম যে শান্ত প্রবাহে দুটো ধারারেখা কখনোই পরস্পরকে কিন্তু ছেদ করবে না। আরেকটা কি বৈশিষ্ট্য, যে কোনো বিন্দুতে কণার বেগ সময়ের উপর নির্ভর করে না। এগুলো আমরা পড়লাম শান্ত প্রবাহ। এখন প্রবাহের গতি কম থাকলে প্রবাহ শান্ত থাকে, তোমায় বললাম। অর্থাৎ জলটা যখন ধীরে প্রবাহিত হয় তখন শান্ত থাকে। কিন্তু এই প্রবাহের গতি যদি বাড়ে, প্রবাহের গতি যদি ক্রমশ বাড়তে থাকে, বেগের একটা নির্দিষ্ট মানে সেই গতি আর শান্ত থাকবে না। তাহলে প্রবাহীর প্রবাহীর প্রবাহের গতি
বা বেগের একটু নির্দিষ্ট মানের পরে গতি শান্ত থাকে না। বেগের ওই সর্বোচ্চ মানকে ম্যাক্সিমাম যে মানে ম্যাক্সিমাম যে ভেলোসিটির ওপরে আর কি, বেগের ওই সর্বোচ্চ মানকে আমরা কি বলবো? সংকট বেগ। কি বলবো আমরা? সংকট বেগ বা সন্ধি বেগ বলে, ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে সংকট বেগের ওপরে যখন চলে যাবে বেগটা, অর্থাৎ প্রবাহের গতিটা, তখন কিন্তু আর শান্ত থাকবে না, তখন অশান্ত হয়ে যাবে। অশান্ত কি? অশান্ত প্রবাহ। তাহলে আরেক ধরনের প্রবাহ কথা আমরা জানছি, সেটা হচ্ছে অশান্ত প্রবাহ। আমি মুছে দিচ্ছি, অশান্ত প্রবাহ। তার মানে পরিষ্কার বুঝতে পারছি, অশান্ত প্রবাহে তরলের বেগটা একটু বেশি হচ্ছে, একটা নির্দিষ্ট বেগ, সন্ধি বেগ বা সংকট বেগের থেকে বেশি হচ্ছে। অর্থাৎ প্রবাহী গতিবেগ যখন সংকট বেগকে অতিক্রম করবে এবং তরল পথে, প্রবাহ পথে যে কোনো বিন্দু কণার বেগের মান এবং দিক কিন্তু নির্দিষ্ট থাকে না। বোঝা গেল? আরেকবার বলছি, যখন প্রবাহের গতিবেগ যখন সন্ধিবেগকে অতিক্রম করবে, তখন তরল পথের প্রবাহ পথে যে কোনো বিন্দুতে কণার বেগের মান এবং দিক নির্দিষ্ট থাকবে না, এলোমেলো হবে, পরিবর্তন হবে। এটাই অশান্ত প্রবাহ। এইভাবে যেই দেখাই আমরা অশান্ত, কখনো বাড়বে, কখনো কমবে, এরকম এরকম, হ্যাঁ, এলোমেলো, অশান্ত প্রবাহ। এটা হচ্ছে অশান্ত প্রবাহ। এই ধরনের প্রবাহকে আমরা ঘূর্ণি প্রবাহ বলে থাকি। ঠিক আছে, এখন এরা রেনল্ডসের একটা ইকুয়েশন আছে, তোমাদের অতটা সিলেবাসে হয়তো নেই। রেনল্ডসের একটা ইকুয়েশন আছে, এর একটা ভ্যালু আছে, আর এ ভ্যালুটা, যখন গ্রেটার দেন 2300 হয়, তখন সেটা অশান্ত প্রবাহ হয়ে যায়। যাকে না জানলেও চলবে। এখন আমরা সান্দ্রতা এবং সান্দ্রতা বল সম্বন্ধে জানি। সরি, সান্দ্রতা, ভিসকোসিটি। সান্দ্রতা কিন্তু একটা পদার্থের ধর্ম, এটা কিন্তু একটা পদার্থের ধর্ম, কিন্তু তরল পদার্থে বা গ্যাসের পদার্থে কিন্তু একটা ধর্ম। আচ্ছা, আমরা ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বল দেখেছি। ধর একটা টেবিলের উপর একটা বস্তু যখন বসানো থাকছে, বস্তুটা ধর গতি এই দিকে হচ্ছে, মোশনটা এই দিকে হচ্ছে, গতিটা এই দিকে হচ্ছে, তখন জানো তুমি টেবিল এবং বস্তুর যে স্পর্শতল বরাবর একটা বিপরীত দিকে বল ক্রিয়া করে, তাই তো? এটাকে আমরা কি বলি? যেটা গতিকে বাধা দেয়, ফ্রিকশন বা ঘর্ষণ বল। ঘর্ষণ বল সারফেসের সঙ্গে যে বলটা ক্রিয়া করছে, অপোজিট মোশনের অপোজিটে যে ক্রিয়া করছে, এটাকে আমরা বলি ঘর্ষণ বল। এই ধরনেরই বল হচ্ছে কিন্তু সান্দ্র বল। অর্থাৎ আমরা কোনো কঠিন তলের উপর যখন কোনো বস্তুকে বস্তুর গতি থাকছে, তখন কি হয় আমরা জানি যে বস্তু দুটির সংযোগস্থলে একটা ঘর্ষণ বল ক্রিয়া করে, বস্তু দুটি আপেক্ষিক গতিকে বাধা দেয়। না, আবার যদি বলি যে বস্তুটা টেবিলটা বস্তুর মোশন এইদিকে, টেবিলটা ঘর্ষণ বল কোন দিকে প্রয়োগ করছে? লাল কালিতে দেখাচ্ছি, দেখো।
এইদিকে প্রয়োগ করছে, আর বস্তুটাও কিন্তু টেবিলের উপর ঘর্ষণ বলে এইদিকে প্রয়োগ করছে। বোঝা গেল? অর্থাৎ বস্তু দুটির আপেক্ষিক গতিকে বাধা দিচ্ছে। ঠিক তরল পদার্থের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে। ধরো একটা পাইপের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, একটা পাইপ। তরল পথে বিভিন্ন স্তরে স্তরে প্রবাহিত হয়। একদম যে স্তরটা পাইপের গায়ে লেগে আছে বা নদীর নিচে যেটা রিভার বেড সাইড বলে, তার বেগটাকে আমরা ভেলোসিটিটাকে জিরো, এই স্তরটার বেগটাকে আমরা ভেলোসিটিটাকে আমরা জিরো অ্যাজাম্পশন করে। অর্থাৎ এই পাইপের তলের সাথে এই যে ওয়াটারের লেয়ার, তার মধ্যে যে ফ্রিকশনটা অর্থাৎ ঘর্ষণ বলটা অত্যন্ত বেশি, যার জন্য এই ভেলোসিটি একদমই নেই, জিরো হচ্ছে। যত উপর দিকে যাচ্ছি লেয়ার গুলোর বেগটা আমরা বাড়ছে, এইভাবে ক্রমশ বাড়ছে। ওকে, ক্রমশ বাড়ছে। ধরো এই সমতল পৃষ্ঠের উপর একটা শান্ত প্রবাহ হচ্ছে, আর কঠিনের ঠিক সংস্পর্শে তরলের যে স্তর থাকছে সেখানে আসঞ্জন বলটা স্থির থাকছে, যার জন্য এখানে বেগটা আমরা জিরো ধরছি এবং পরের স্তরগুলো অল্প বেগে যাচ্ছে, আরো উপরে যত যাচ্ছে তত বেগ বাড়ছে, মানে দূরত্ব যত বাড়ছে বেগ তত বাড়ছে। এদিকে দূরত্ব যত বাড়ছে বেগ তত বাড়ছে, তাই তো? এখন তরলের মধ্যে যে কোনো একটা যে স্তর কল্পনা করলে দেখবে যে ওর ঠিক উপরের স্তরে বেগ নিচের স্তরে বেগ, ধরো এই দুটো স্তর, সাপোজ ধরো এই দুটো স্তর, ধরো এই স্তরের বেগ যদি ভি হয়, এই স্তরের বেগ হবে ভি প্লাস ডেল ভি, একটু বেশি হবে। কোন একটা স্তর যদি আমরা দেখি তার উপরের স্তরের বেগটা বেশি হচ্ছে এবং তার নিচের স্তরের বেগটা একটু কম হচ্ছে, সাপোজ ধরো ভি মাইনাস ডেল। বুঝতে পারছো? সংশক্তি বলের জন্য তরলের মধ্যে, অর্থাৎ সংশক্তি বলটা কি তরলের জলের অণুগুলোর মধ্যে মধ্যে আকর্ষণ। এই সংশক্তি বলের জন্য কি হচ্ছে, তরলের মধ্যে পরপর দুটো স্তরের একে অন্যের গতিকে ত্বরান্বিত করছে বা মন্দীভূত করছে। এর ফলে কি হয়, আপেক্ষিক বেগটা কমে যায়, আর এই দুটি বল স্পর্শক বরাবর কাজ করছে। বোঝা গেল? অর্থাৎ তোমাকে বলতে পারি যে অধিক গতিবেগ যুক্ত তলে, মানে এই তলটা, অধিক গতিবেগ যুক্ত তলে এই বল গতির বিপরীত দিকে কাজ করছে, ঠিক আছে? এবং কম গতিবেগ যুক্ত তলে গতির দিক বরাবর কাজ করছে। সুতরাং এই বল দুটি এই বল স্পর্শ করে থাকা তরলের দুটির আপেক্ষিক গতিবেগকে, মানে স্পর্শ করে থাকা দুটো তরলের স্তরে আপেক্ষিক গতিবেগকে কমানোর চেষ্টা করছে।